আমি চলচ্চিত্র পরিচালক মন্তাজুর রহমান আকবর। আমি যে সিনেমা দিয়ে আমার জীবন শুরু হয়েছিল এবং পরিচালনা কাজ শুরু করেছিলাম টাকার পাহাড়। সেই সিনেমা আসলে প্রথমেই মুক্তি পায় নাই। সেই সিনেমা মুক্তি পায় হলো 4 নম্বর ছবি হিসাবে। কেন জানো না? মিষ্টি নামের এক রূপসী পরী আমার হৃদয় মন সব কেড়ে নিয়েছে, আর তুমি তো দুষ্টু। তো তো টাকার পাহাড় জীবনের একটা প্রথম সিনেমা। এটার প্রতি একটা আলাদা মায়া, আলাদা আকর্ষণ থাকে পরিচালকের। তো সেই সিনেমা যখন আমরা রিলিজের জন্য রেডি করতেছিলাম, তো আসলে কাজ করতে গেলে তো প্রথমে বোঝা যায় না যে এই সিনেমাটা কেমন চলবে, কিভাবে চলবে, দর্শক কিভাবে নিবে। তো সেটা পরে দেখলাম যে আমরা যখন রিলিজ করলাম, রিলিজ করার সাথে সাথে শুক্রবারেই বিকালের শোতে টাকার পাহাড় একদম 3টার শোতে হাউসফুল। এবং পরে ইভিনিং শো যেটা বলি আমরা 6টার শো হাউসফুল, রাতের শো হাউসফুল, এবং পরবর্তী আপনার 4 দিন 5 দিন ধরে পুরো সপ্তাহে হাউসফুল হয়ে যায়। আমরা কেউ কল্পনা করিনি যে ডিপজল আর মিষ্টিকে নিয়ে, নতুন ছেলে মেয়ে নিয়ে এই সিনেমাটা চলবে বা চলবেই কিনা। হয়তো আমার যে প্রযোজক ছিল বাদশা ভাই, তারও ধারণা ছিল, বা হয়তো অন্যান্য লোকেরাও বলছে যে এই সিনেমা কিভাবে চলবে, কেমনে চলবে। কিন্তু আসলে ওই সিনেমার একটা গল্পটাই এমন ছিল যেখানে দর্শক খুব গ্রহণ করেছে। দর্শক ওই বাবা মার একটা ড্রামা ছিল, বাবা মার দুজন দুজনকে পছন্দ করতো না, খুব ঝগড়াঝাটি করতো। কিন্তু আজ বুঝলাম তুমি মানুষ না, তুমি মানুষের পশু, ভণ্ড, প্রতারক, বিশ্বাসঘাতক। তো সেখান থেকে তারা দুজন আলাদা হয়ে যায়। তো আলাদা হয়ে যাওয়ার পরে মায়ের কাছে মানুষ হয় ডিপজল। তো সেই ছেলে এসে বাবাকে তখন প্রশ্ন করে তার মাকে নিয়ে, যে তুমি কেন আমার মাকে এইভাবে দূরে সরিয়ে দিয়েছো। তো এইটা দর্শক আসলে খুবই সুন্দরভাবে এবং দর্শক গ্রহণ করেছে, এবং দর্শক পরে আমরা হলে হলে গিয়েছি, দেখেছি যে খুব প্রশংসিত হয়েছে। তো টাকার পাহাড় ছবিটা প্রথম ছবি, চতুর্থ ছবি হিসাবে রিলিজের পরেও যখন ব্যবসা সফল হয়েছে, তখন আসলেই আমার যাত্রা খুবই, মানে আমি তখন আবেগে আপ্লুত হয়ে গেছিলাম যে মানে জীবনের প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে না, চলবেই কিনা, তো সেটা কেমন হয়। তো শেষ পর্যন্ত সাকসেসফুল। কাজ করতে করতে তকদিরের খেলা সিনেমাটা যখন কাজ করি, তো তখন অলরেডি এটার প্রযোজক ছিলেন, আপনারা চিনবেন সবাই, ডিপজল সাহেবের বড় ভাই শাহাদাত হোসেন বাদশা, উনি ছিলেন প্রযোজক। তো উনি এই যখন শুটিংয়ে আসতো আমাকে খুব পছন্দ করতো, তো আমার কথা শুনতো, তারপরে কাজের খবরের খবর নিত, শুটিং কেমন হচ্ছে, তারপরে গান কেমন হচ্ছে, ফাইট কেমন হচ্ছে, এগুলো খোঁজ নিত। তারপর বসে বসে থেকে দেখতো। উনি আবার আরেকদিকে হচ্ছে আমাদের যে ফজল রশিদ ঢালি ভাই ছিলেন, ওনারও খুব ক্লোজ বন্ধু। তো ঢালি সাহেবও আমাকে ওই জিলুবার সিনেমায় যখন কাজ করতাম, তো ওই ঢালি সাহেবের পাশের অফিসেই, ওনার পাশের রুমে আর কি। তো উনি দেখে আমার সাথে খুব আলোচনা করতো সিনেমা নিয়ে, এবং আমার এই সিনেমার আগ্রহ, সিনেমা একসময় নাম করা পরিচালক হবো, এগুলার আগ্রহ দেখে উনি খুব আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। তো সেইখানেই আবার একদিন বাদশা ভাই ওখানে ছিল, তখন ওই ঢালি ভাই বলতেছে, তুই আকবর এনে ছবি শুরু কর। হ্যাঁ, তুই ভালো কথা বলছিস, তাতে আমি শুরু করতেই পারি। তো ঠিক আছে, আমি এই সপ্তাহের মধ্যে দেখি আকবর এনে একটা সিনেমা শুরু করা যায় কিনা। তো হঠাৎ করে একদিন আমি আরেক পরিচালকের কাজ করছিলাম, তো উনি বাংলাদেশে নাই, উনি এখন হলে আমেরিকা প্রবাসী। তো ওনার শুটিং করছিলাম হলো 2 নম্বর ফ্লোরে সেটে। তো চম্পা ছিল, জাফর ইকবাল ছিল। তো শুটিং করতে করতে হঠাৎ করে দেখি
বাদশা ভাইয়ের সঙ্গে থাকতো আমরা মামা ডাকতাম, খাটো করে, খাটো মামা আর কি। তো ওই মামা মামা চলে আসছে, লুঙ্গি পরা, সাদা শার্ট পরা। কি ব্যাপার মামা হঠাৎ করে? এফবিসি। ওই দিকে আসো, কথা আছে। কি কথা? তো বললো যে এই কোম্পানি তোমার নিয়ে যেতে কইছে। ওনারা ওই বাদশা ভাইকে সবাই কোম্পানি বলতো, এবং ওনার নানা তাকে কোম্পানি বলে ডাকতো, এই জন্য সবাই কোম্পানি বলতো। তো তোমার এখনই নিয়ে যেতে কইছে। আমি করে রাত কেবল 9টা বাজে, এখন যাবো কি করে? আমি গাড়ি নিয়ে আসছি, চলো তোমারে নিয়ে যাই। এ আমি একটু বসে না, চা খান, আমি পরিচালকের সাথে অনুমতি নিতে হবে, তো না নিলে তো হবে না। তারপর পরিচালককে গিয়ে বললাম এরকমই, এই বাদশা ভাই মিরপুরের নাম তো জানেনি, উনি হঠাৎ করে আমাকে নিতে পাঠাইছে, তো আমরা যদি একটু অনুমতি দেন তাহলে এই আমি একটু যেতে পারি। তো তাহলে এই শটটা নিয়ে তাহলে পরে যাও। তো ওখানে একটা শট নিলাম, বড় শট নিয়ে। তো পরে আর একটা অ্যাসিস্ট্যান্ট ছিল, তাকে বুঝে দিয়ে তখন আমি ওই লুৎফর মামা, খাটা মামা বলতাম, মানে লুৎফর মামা, ওনার সাথে গেলাম। এই এফডিসি থেকে বেরোয় সেই শ্যামলী হয়ে আপনার ধরেন কল্যাণপুর পার হয়ে, তখন দেখবেন আপনারা, তখন যারা দেখছেন মিরপুর ব্রিজের থেকে ওই দক্ষিণ দিকে তাকাইলে ওইখানে অনেক অসংখ্য ব্রিকফিল্ড, ওর মাঝখানে একটা হলো ঢিবি, ঢিবির উপরে একটা 3তলা বিল্ডিং। এটা হচ্ছে ওনার নানার করা। ওনার বাবাও, নানা বাবা এই ইটি ব্রিকফিল্ডের বিজনেস করতো, ট্রাকের, বাসের ছিল। ওইখানে হলো আমাকে দেখি যে ধুলার ভিতর দিয়ে ব্রিকফিল্ডের মাঝখান দিয়ে ওইখানে নিয়ে উপরে উঠছে। আমি এখানে কেন? এখানেই তোমার জন্য ইলিশ মাছ রান্না করছে, আলু ভর্তা আর ভাত, তুমি বলে পছন্দ করো। তখন বললো যে গেলাম, তো উনি দাঁড়িয়ে আছে, বলে আসো আসো আসো, তুমি আগে ভাত খাও। তো ভাত খাইলাম। হ্যাঁ, বললো যে বসো। কি বলেন, এত হঠাৎ করে রাত্রে আমার ঢাকায় নিয়ে এসেছেন? বললো যে আমি সিনেমা বানাবো, তুমি ওই সিনেমার পরিচালক হবা। কি কন? এই হঠাৎ করে আমার এই পিছিয়ে ধরে নিয়ে এসে এই খবর, সত্যি বানাবেন? হ্যাঁ। তো বললো ছবির নাম হবে টাকার পাহাড়। টাকার পাহাড়ই আমার প্রথম ছবি, কিন্তু রিলিজ প্রথম ছবি হয়নি টাকার পাহাড়। টাকার পাহাড়, হ্যাঁ টাকার পাহাড়। তারপর বলে গল্প কি? গল্প আমি বলতেছি। তো উনি আমার 5 লাইনে একটা গল্প বলছে। তো গল্পটা শুনে এমন, এটা ভালো করে স্ক্রিপ্ট করতে হবে, স্ক্রিপ্ট না করলে আপনি এই এটা গল্প চলার সম্ভাবনা কম থাকে। এই জন্য বলে হ্যাঁ করো। আর নায়ক থাকবে হলো আমার ছোট ভাই ডিপজল। তখন তো উনি ডিপজল নাম আমরা এই ছবিতেই প্রথম দিলাম, আগে ছিল মনোয়ার হোসেন। তো উনি থাকবে, আর তুমি একটা নায়িকা ঠিক করো, কালকে সকালেই শুটিং করতে হবে। আপনি কন কি? এখন বাজে রাত 10টা 11টা, আমি কিভাবে কি করো? আমার হাতে ওই লুৎফর মামা আমাকে টাকা দিয়ে দিল 2 লাখ, ওই গাড়ি দিয়ে দিল, বলে এখন যাও গিয়ে পর্বত সিনেমা হলে ডিপু আছে, উনি ডিপু বলতো আর কি, ডাকনাম ডিপু। তো ওখানে গেলাম, যেদিকে ডিপজল সাহেব আছে, ঢুকলাম, যে 40-50 জন বন্ধু বান্ধব সহ বসে আড্ডা দিচ্ছে। তা আমার একটু টুকটাক চিন্তা, আরে কি খবর, এফডিসির লোক, কেমন আছেন? তো খবর খুব ভালো। সবাই শোনেন, সিনেমা শুরু হচ্ছে টাকার পাহাড়, পরিচালক আমি, আর এই সিনেমার নায়ক হচ্ছেন ডিপজল সাহেব। সবাই বন্ধু বান্ধব হই দিয়ে উঠছে, লাভ দিয়ে উঠছে। তো ডিপজল তো অবাক, কি কন? বলে এটা অর্ডার, এই কালকে সকালে শুটিং হবে। তা আমি ওই গাড়িতে আসতে আসতে চিন্তা করলাম যে শুটিং করব, কি শুটিং করব। অনেক চিন্তা ভাবনা করে একটা বুদ্ধি বের করলাম। তো ওনাকে বললাম যে 40-50টা মোটরসাইকেল সহ আপনি হওয়ার পরে, ফুল স্ক্রিপ্ট হওয়ার পরে তারপরে আমরা শুটিং করলে ভালো হয়। তো আচ্ছা তাহলে ঠিক আছে করো, তুমি তাহলে ডিপুরে বুঝাই দিও যে আগে এইভাবে এইভাবে আমার করে নিতে হবে, নিয়ে তারপরে আমরা আবার শুটিং শুরু করব। তো সেইভাবে গিয়ে তাকে বললাম। তো সেই এরপরে আমরা স্ক্রিপ্টের কাজ শুরু করলাম, স্ক্রিপ্ট রাইটার নিলাম। প্রথমে এই জোসেফ শতাব্দী ভাই, তার সাথে কথা বলে লাইন আপ করে নিলাম, সংলাপ রেখে দিল উনি। তো পরে নওশাদ মিরপুরি ছিল একজন অভিনেতা, ও খুব ভালো স্ক্রিপ্ট বুঝতো, ওকে সাথে নিয়েও আমি লাইন আপ। সেই গানটা যদি দেখেন, তো ওইখানে কিছু টাকা ওড়ে। তা আমি ওই দিব্য সাহেবকে বলছিলাম যে 1 বস্তা টাকা হলে আমরা গানে উঠাইতে পারতাম, উড়াইতে পারতাম, তো নিয়ে যাব। সত্যি সত্যি উনি 1 বস্তা টাকা নিয়ে গেছিল। আমরা সম্পূর্ণ শুটিং ইউনিটের লোক, ওই পুরো গানে দেখবেন যে আমরা 70 হাজার হাজার টাকা, অরিজিনাল টাকা, কাগজের না, মানে যেটা আমরা নকল টাকা ইউজ করি,
সেই এই ছবিতে এটা একটা রেকর্ড যে অরিজিনাল টাকা আমরা 1 বস্তা টাকা আমরা সেখানে গানে আমরা ইউজ করছিলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।